নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হেলথলাইন। হেলথলাইন মূলত আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন রকম রোগের লক্ষণ নিয়ে আলোচনা করি, রোগগুলোকে নিয়ে আলোচনা করি এবং তার থেকে কি করে আমরা প্রতিকার পাবো, যেটা আমাদের মূল প্রয়োজন জানার, সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করি। এবার মনে হতেই পারে যে আমাদের লক্ষণগুলো জেনে নেওয়ার কেন প্রয়োজন আছে। প্রয়োজন আছে তার কারণ আমরা যদি একটু আগে থেকে রোগ সম্পর্কে কিছুটা জেনে রাখি, আমাদের যদি একটু ধারণা থাকে, তাহলে সময় এগোচ্ছে, রোগ ব্যাধি বাড়ছে, সেই সময়টা দাঁড়িয়ে আমরা সঠিক সময় ডাক্তারের সাহায্য নিতে পারি। আমরা সুস্থ কিভাবে থাকবো সেই রাস্তাটাও তাড়াতাড়ি খুঁজে বার করতে পারি। কারণ আমরা এটা কিন্তু এখন জানি যে যত দিন একটা রোগ লক্ষণগুলোকে ফেলে রাখা যায়, দিনে দিনে লক্ষণগুলো বাড়তে থাকে, অন্যান্য সমস্যা তৈরি হয়, আলটিমেটলি দেখা যায় রোগটা বেড়ে গিয়ে একটা সিরিয়াস কন্ডিশনে চলে যায়। সেই পরিস্থিতিটাকে আমরা আটকাতে পারি যদি আগে থেকে আমরা জেনে নিই বিষয়টা সম্পর্কে। তো আজকেও আমরা আরো একটি এপিসোড নিয়ে এই মুহূর্তে রয়েছি। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের বিষয় থাকছে ফ্রোজেন শোল্ডার, এবং এই ফ্রোজেন শোল্ডারের সাথে কম বেশি সবাই আমরা কিন্তু পরিচিত। দেখতে পাই বহু মানুষের মুখে মুখে ফেরা একটি কথা, ফ্রোজেন শোল্ডার। আমাদের সাধারণত আমরা জানি হাত নাড়তে কষ্ট হচ্ছে, হাত আমরা আগে পিছে করতে পারছি না, এরকম যা কিছু থাকে, অন্য সমস্যা থেকেও হতে পারে। কিন্তু সঠিক কোনটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলছি, এর লক্ষণগুলো, প্রতিকারের উপায় সমস্ত কিছু বলতে পারেন একজন ফিজিশিয়ান। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং যিনি আমার সাথে এই বিষয়ে আলোচনায় থাকছেন, আমাদের স্টুডিও থেকে সরাসরি উপস্থিত রয়েছেন এই মুহূর্তে ডক্টর অভিরূপ চক্রবর্তী, পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল, MS অর্থোপেডিক্স। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার সবাইকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তার নাম হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এইবার প্রশ্ন হচ্ছে ফ্রোজেন শোল্ডারটা জেনে নেওয়া উচিত কি, এটা কি মূলত কি ফ্রোজেন শোল্ডারের আরেকটা নাম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। মানে হচ্ছে আমাদের যে শোল্ডার জয়েন্ট গুলো আছে তার ভেতরে যে ক্যাপসুল বা লিগামেন্ট গুলো যেগুলো আছে ওগুলো শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার জন্য কি হয়, হাত আমরা সামনে পিছনে উপরে কখনোই উঠাতে পারি না এবং প্রচুর ব্যথা হয়, এবং এই লক্ষণগুলো নিয়েই আমাদের কাছে আসে এবং এটাকেই আমরা বলি ফ্রোজেন শোল্ডার। আচ্ছা, এবার ভীষণভাবে যেটা একটা প্রাসঙ্গিক একটা বিষয়কে জেনে নেওয়ার দরকার রয়েছে, ফ্রোজেন শোল্ডার কি যে কোনো মানুষের হতে পারে? না, এটা দেখা গেছে স্টাডি করে যে ফ্রোজেন শোল্ডার মূলত হয় ফিমেলদের, আচ্ছা, আর স্পেসিফিক্যালি হচ্ছে 40 to 60 ইয়ার্সের মধ্যে। এবার প্রশ্নটা হচ্ছে কেন হয়। এই সময় মেয়েদের যে মেনস্ট্রুয়েশন সাইকেল থাকে তা ক্রমশ বন্ধ হতে শুরু করে। এবার সেই বন্ধ হওয়ার জন্য হরমোনাল ডিসব্যালেন্স হয়, যার জন্য শরীরে ইনসুলিন বলুন, থাইরয়েড বলুন, সমস্ত হরমোনের ডিসব্যালেন্স হয় এবং যার প্রভাব পড়ে শোল্ডারে। এই জন্য মূলত মেয়েদের বেশি দেখা যায় এটা। এই যে আমরা বলছি আজকের সময় দাঁড়িয়ে যে ফ্রোজেন শোল্ডার, এটা বহু মানুষের মধ্যে দেখা যাচ্ছে। অন্য কারণেও তো ব্যথা হতে পারে, অন্য কারণেও হাতে স্টিফনেস আসতে পারে। আর কোন কোন কারণে স্টিফনেস এর কারণগুলো কি কি আছে? ধরুন কারুর খেলতে গিয়ে অনেক 15 বছর আগে লেগেছে, তার হয়তো বাইসেপটা ছিঁড়ে গেছে, তার হয়তো রোটেটার কাফ ছিঁড়ে গেছে। রোটেটার কাফ মানে পুরো শোল্ডারের সমস্ত মাসেলগুলো ছিঁড়ে গেছে। আচ্ছা, এই সমস্ত কারণেও ব্যথা হতে পারে। আর কি হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস বা যেটাকে আমরা বলি ক্ষয়বাত, সেই কারণেও ব্যথা হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে আমরা তাহলে কোনটাকে ভাববো ফ্রোজেন শোল্ডার, সেটাই একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। কোনটাকে ভাববো, অস্টিওআর্থ্রাইটিস বা বাকিগুলো। ফ্রোজেন শোল্ডার মূলত আসে আমাদের কাছে যেভাবে, সেটা হচ্ছে ডাক্তারবাবু আমি আজকে হাতটা অনেক 3-4 দিন হয়ে গেল প্রচন্ড ব্যথা করছে, হাতটা আমি উপর থেকে নিচে নামাতেই পারছি না, এবং আমিও পরীক্ষা করে দেখলাম আমি যদি হাতটাকে একটু উপরে উঠাতে যাই তাহলে পেশেন্ট মাগো ব্যথা করছে। আচ্ছা, এতটাই ব্যথা থাকে। তো আর কি থাকে, আমরা তার সাথে চেক করি তার ডায়াবেটিসের হিস্ট্রি আছে কিনা, তার থাইরয়েড আছে কিনা, এইগুলোই মূলত আমরা দেখি। আচ্ছা, এই যে ডায়াবেটিস এবং থাইরয়েডের কথা বলছেন, এর সাথে ফ্রোজেন শোল্ডারের লিঙ্কটা কোথায়? এর সাথে ফ্রোজেন শোল্ডারের লিঙ্কটা কোথায়, ডায়াবেটিস যেটা করে সমস্ত সূক্ষ্ম যে রক্ত জালিকাগুলো আছে ওগুলোকে নষ্ট করে দেয়, যার জন্য শোল্ডারের ভেতরেও যে এই যে জয়েন্টটাকে যে রক্ত প্রবাহ দিচ্ছে বা এটাকে যে সাপ্লাই করছে ওটাকেও নষ্ট করে দেয়, দিয়ে ওর ক্যাপসুলটা পুরো একদম
ওখানে আটকে যায়, দিয়ে আর হাতটাকে নড়তে দেয় না, এই জন্য ওটা এত পেইনফুল হয়। আচ্ছা, তাহলে ওই সময় আপনারা সাধারণত কি ব্যবস্থা নিয়ে থাকেন ট্রিটমেন্টের ক্ষেত্রে? আগে টেস্ট করতে হবে যেটা বলছেন। আগে আমরা এক্সরে করতে দিই না। আচ্ছা। প্রথমেই একটা মিসকনসেপশন সবার মধ্যে আছে, ডাক্তারবাবু হাত ব্যথা করছে মানে হাতের আগে এক্সরে করতেই হবে। হুম। তো আমরা প্রথমে বলি না, আগে আপনি ওষুধগুলো স্টার্ট করুন। ওষুধ বলতে আমরা মূলত পেন কিলার দিই কিছু, ইনিশিয়াল 5-6 দিনের জন্য, সাময়িকভাবে ব্যথাটা কমে সাময়িকভাবে যায়। যাতে ব্যথাটা কমে যায়, যা পেশেন্ট যাতে এতটা ছটফট না করে, যাতে ব্যথাটা সহ্য হয় আর কি। হুম। তার সাথে আমরা দিই ভিটামিন সি, কিছু লিগামেন্ট যাতে হিল হওয়ার জন্য, যে রক্তগুলো নষ্ট হয়ে গেছে বা ফাইব্রোস হয়ে গেছে, যেটাকে আমরা বলি ফাইব্রোসিস, ওটাকে কমানোর জন্য কিছু কোলাজেন জাতীয় জিনিসপত্র দিই। এর সাথে দিই হচ্ছে ফিজিওথেরাপি আর গরম শেক। আচ্ছা, গরম শিখে অনেকটা রিলিফ হ্যাঁ, হয়। গরম শেকে অনেকটা রিলিফ হয়। ফিজিওথেরাপি কিন্তু মাস্ট, কারণ ফিজিওথেরাপি না করলে হবে না। এটা মিসকনসেপশন, ডাক্তারবাবু ওষুধ খেয়ে গেলাম কিন্তু কমছে না, পরে এসে জিজ্ঞাসা করলাম যে ডাক্তারবাবু ফিজিওথেরাপি করেছেন? বলছে না, ওইটা তো করা হয়নি। আচ্ছা, মানে কোনো পেশেন্ট যখন ক্লিনিকে আসছে, এসে যখন বলছে এই প্রবলেমগুলো, হ্যাঁ আপনারাই তাকে গাইড করে দিচ্ছেন। হ্যাঁ এবার খুব স্বাভাবিকভাবে মনে হয় যে যেরকম ফিমেলদের ক্ষেত্রে বললেন যে এই সময়টা একটা এজের একটা ব্যাপার হ্যাঁ। রয়েছে, এবং এই সময়টা একটা হরমোনাল ইস্যুস থাকতে পারে, এই কারণে হতে পারে। হুম। এছাড়াও আর বেসিক্যালি কি হ্যাঁ, কি এবার কারণ আমাদের থাকে? এজ গুলো দেখতে হয়, যখন 60-র উপরে চলে গেছে তখন আমরা দেখি যে রোটেটর কাফ বা মাসেল গুলো টিয়ার হয়ে গেছে। আচ্ছা। সেই সব ক্ষেত্রে অনেক সময় একদম পেশেন্ট হাতের উপরে উঠাতে পারছে না। হুম। আর ইয়ং এজে ধরুন কেউ স্পোর্টস পারসন, কেউ কাবাডি খেলে, কেউ ভলিবল খেলে, বা কারু ক্রিকেট খেলে, প্রচন্ড জোরে থ্রো করতে হয়, জ্যাভলিন থ্রো করে, এইসব ক্ষেত্রে রোটেটর কাফ টিয়ার হয়। বা দুটোর ম্যানেজমেন্ট আলাদা, সেগুলো পরীক্ষা করে এমআরআই মাঝে মাঝে আমাদের করতে হয় এইসব ক্ষেত্রে ডিস্টিংগুইশ করার জন্য, এক্সরে মাঝে মাঝে করতে হয়, এবং সেগুলো ল্যাটার ফেজে, মানে ওই সময় আমরা করি না, প্রথমেই আমাদের ফ্রোজেন শোল্ডার আগে এক্সক্লুড করে নিতে হবে। আচ্ছা, এই যে একটা মানুষের ফ্রোজেন শোল্ডার নিয়ে প্রেজেন্ট করছে এবং অন্যান্য সিমটমস গুলো তার সাথে এমন কিছু জুড়ে আছে যেটা বলছেন যে আরো অনেকগুলো কারণ থাকতে পারে, বেসিক্যালি এই যে আলাদা করে যে ট্রিটমেন্ট পদ্ধতি, তার জন্য যে টেস্টগুলো, সেক্ষেত্রে সেই কি কি টেস্ট করে থাকেন? আর এছাড়া আমরা প্রথমে আপনাকে তো বললাম যে ব্লাড টেস্ট দিই কিছু কিছু, এছাড়াও কিছু কিছু অন্যান্য টেস্ট হয়, যেমন ইউরিক অ্যাসিড বাড়ার জন্য হয় অনেক সময় ব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা জিনিস আছে যেটা গিট, সমস্ত গিটগুলোতে যন্ত্রণা, এগুলোর জন্য ব্যথা হয়, এই ব্লাড টেস্টগুলো করতে বলি। তারপরে প্রাইমারিলি আমরা শোল্ডারের একটা এপি ল্যাটারাল এক্সরে দিই, আর অনেক সময় আরো বিভিন্ন এক্সরে ইয়ে হয়। যাই হোক, তারপরেও যদি পেশেন্টের বোঝা যাচ্ছে না, তখন আমরা একটা এমআরআই করতে দিই। এমআরআইতে কনক্লুসিভলি ধরা পড়ে যে ওই রোগটা কি হয়েছে। এমআরআইটি হচ্ছে ফাইনালে আচ্ছা, ওটা আপনাকে ডায়াগনোসিসটা বলে দেবে। এই যে যেহেতু একটা ব্যথার প্রশ্ন আসছে, প্রসঙ্গ চলেই আসছে ফ্রোজেন শোল্ডার মানে, এবং হাতগুলো নাড়াতে কষ্ট হচ্ছে, স্বাভাবিকভাবেই এটা একটা দীর্ঘমেয়াদী কেসও হতে পারে। অনেকে প্রথম দিকে হয়তো কোনো খেয়ালই করেন না, এটাই হয় একটু অ্যাকচুয়ালি, ফেলে রাখেন, ইগনোর এটাই করেন। হয় যে প্রথম বাড়ির কাজ করছো, একটু লেগেছে, হ্যাঁ, একটু লেগেছে কোনো কারণে হচ্ছে, এবার যখন ওই 2-3 মাস হয়ে গেল প্রচন্ড ব্যথা হচ্ছে, তখনই পেশেন্ট আমাদের কাছে আসে, আরে পাচ্ছি না ডাক্তারবাবু, এবার সামলান। এই এই কারণগুলো একটু জানতে চাই, যে কারণগুলো মহিলাদের মধ্যে বেশি হচ্ছে, এক তো হরমোনাল ইস্যুস, আর কি কোনো কারণ থাকতে পারে? দেখুন, এটা দেখা গেছে যে স্টাডি করে মহিলাদের নেগলেক্ট করার টেন্ডেন্সি বেশি, যেহেতু ওরা মানে ঘরের গৃহকর্মে এতই ব্যস্ত থাকে যে নিজেদের দেখার টাইম পায় না। তো ওরা ফার্স্ট কথা, ওরা ওরা হচ্ছে নিজেদের নেগলেক্ট করে, এবং প্রথমে যেটা করে কাউকে দেখিয়ে কোনো একটা ডিসপেন্সারিতে দেখিয়ে একটু ব্যথার ট্যাবলেট খেয়ে নিল, হ্যাঁ, সাময়িক সাময়িক রিলিফটা হয়ে গেল, এবার তারা ভাবে যে এ সেরে গেছে, আর কিছু হবে না, আবার ঘুরে 7 দিন পরে একই জিনিস আসে। আচ্ছা, এইটা কেন যে একটা ব্যথাটা রিলিফ পেয়ে গেল, সেটা তো একেবারেও সেরে যেতে পারতো, আবার না, ফিরে আপনি আসা তো কেন? প্যাথোলজি মানে যেটা ফাইব্রোসিসটা আছে ওটা তো কারেক্ট করছেন না, আচ্ছা। ডিজিজটাকে তো ইটসেলফ কারেক্ট করছেন, ডিজিজটাকে ধামাচাপা দিয়ে রাখছেন একটা সময়ের জন্য। ডিজিজটা যতক্ষণ না কারেক্ট হবে ততক্ষণ পর্যন্ত আপনার ব্যথাই থাকবে। আচ্ছা, এর সাধারণত এই যে অনেকদিন ফেলে রাখছে, এবং দেখা গেল যে কোনো জিনিস আমরা যেমন শুনেছি যে প্রথম দিকে কোনো রোগী আসা মানে যে কোনো সমস্যা তাড়াতাড়ি একটা সমাধান, বেশিরভাগ যেহেতু একটা ইগনোরেন্স জুড়ে আছে, তাই জানতে চাইবো এর কি আদৌ কোনো ফেজ রয়েছে? হ্যাঁ, সেগুলো থাকলে কি কি? এটা 3টে ফেজ রয়েছে। প্রথমে পেশেন্ট আসবে 2-3 মাস বা 4 মাস যেরকম ভ্যালিডিটি থাকবে, ওই সময় প্রচন্ড পেন হবে।
তারপরে 3-4 মাস পেশেন্টের পেনটা কমে যাবে, পেশেন্ট ভাবে মাঝে মাঝে আমার ঠিক হয়ে গেল, কিন্তু পেশেন্ট এসে বলবে ডাক্তারবাবু হাত আর কিছুতেই উঠছে না, আমি যে আগে চুল আসাতে পারতাম, আমি আগে কোমরে কোমরে কাপড় গুঁজতে পারতাম, প্যান্টে পাঁচটা বার করতে পারতাম, এগুলো এখন আর হচ্ছে না। আচ্ছা, তা- প্রথম দিকে পেইন থাকলেও সেই কাজগুলো সেই করতে কাজগুলো পারছিল। করতো, আচ্ছা। আস্তে আস্তে ওইগুলো হচ্ছে না। এবার হুম। পেশেন্ট ভাবে প্যারালাইসিস হয়ে যায়নি তো, হুম। স্বাভাবিকভাবে। তখন আমরা বলি না, প্যারালাইসিস হয়নি, আপনার প্রথম থেকে পেন অবস্থা কিছু সময় পর থেকেই আপনার ফিজিওথেরাপি করা মাস্ট ছিল, ওইটা আপনি করেননি বলেই আজকে হ্যাঁ। আপনার হুম। ব্যথাটা এরকম জায়গায় হুম। হয়ে গেছে। হুম। মানে সুতরাং পুরোটাই দেখতে হচ্ছে যে একটা মানুষ কতদিন থেকে সমস্যাটা ফেস করছেন, হুম। সেটা একটা দেখে নেওয়া এবং তার উপরে বেস করে আপনাদের ট্রিটমেন্ট এগিয়ে চলা। কমপ্লিকেশনস গুলো সাধারণত কি কি থাকে? এক তো হাত নাড়াতে না পারা, এটা ইটসেলফ একটা ভীষণ কমপ্লিকেটেড ইস্যুস, কোনো কাজ করতে পারছে না। এবার যেটা হয়, আপনি যদি লং টার্ম, ফার্স্ট কথা ফ্রোজেন শোল্ডার একটা হাতে হলে খুব প্রবাবলি চান্স থাকে আরেকটা হাতে হওয়ার, মানে দুটো হাতেই হবে। আচ্ছা। এবং লং টার্ম আপনি নেগলেক্ট করেই যাচ্ছেন, তারপরে হাড়ের ইটসেলফ ক্ষয় হওয়া শুরু হয়, যেটাকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস। হুম। সেইটা যখন হয়ে যায় তখন কিন্তু খুব সমস্যা হয়। তখন যতই আপনি ফিজিওথেরাপি করান বা ব্যথার ওষুধ খান, ওই পেনটা কিন্তু পারসিস্ট করতে থাকে, কারণ ওই ঘাড়টা ঘষা খায়। একটি মানুষ এলো, বা আপনি দেখছেন পরীক্ষা করার পর মানুষটার মধ্যে যেমন ডায়াবেটিস রয়েছে, প্যারালালি দেখা যাচ্ছে তার একটা অস্টিওআর্থারাইটিস অলরেডি চলে এসেছে, এবং একটা ফ্রোজেন শোল্ডার রয়েছে। এইটা তো একটা জটিল মানে অবস্থা, অলরেডি তিনটে জিনিস একসাথে মিশে আছে। হ্যাঁ। সেক্ষেত্রে কিভাবে সাজেস্ট করেন, কি ট্রিটমেন্ট হ্যাঁ, করেন তাদের প্রথমে ক্ষেত্রে? আমরা কনজারভেটিভ যে ট্রিটমেন্ট করি, প্রথমে আমরা এই কিছু 5 দিনের জন্য যে পেন কিলার দিয়ে, একটু ফিজিওথেরাপি দিয়ে, কম্প্রেশন, হট কম্প্রেশন দিয়ে আমরা দেখি, হলো না, এইবার আমাদের আসে ক্রিটিক্যাল ফেজ, তখন আমরা ইঞ্জেকশন, সে ক্যাপসুলের ভেতরে ইঞ্জেকশন দিতে বাধ্য হই। সেই ইঞ্জেকশনগুলো আবার অনেক ধরনের থাকে, অনেক সময় আমরা লোকালি স্টেরয়েড ইঞ্জেকশন দিই, অনেক সময় আমরা অর্থোবায়োলজিক দিই। অর্থোবায়োলজিক জিনিসটা কি, নিজের শরীরের রক্তটাকেই আবার প্রসেস করে ওই শোল্ডারের ওই জয়েন্টের মধ্যে দেওয়া। আচ্ছা, তাতে কি তাতে কি রেজাল্ট? হয়, তাতে ওই যে রক্তজালিকাগুলো নষ্ট হয়ে গেছিল, বা ওই ফাইব্রোসিস যেটা হচ্ছিল, যেটা একদম টাইট করে ধরেছিল ফ্রোজেন শোল্ডারকে, বা যে অস্টিওআর্থ্রাইটিস জন্য হাড়টা একটুখানি হলেও ক্ষয়ে গেছে, সেইটা আস্তে 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 রিকভার করে। এবং এটা একটু লং টার্ম প্রসেস। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাতেও হচ্ছে না, আচ্ছা, একটুও ব্যথা মানে কমছে না, ইনজেকশন দিলেন, যে দিলে রেজাল্ট পাওয়ার কথা ছিল হচ্ছে না। হচ্ছে না। আচ্ছা। তখন আমরা কি করি, তখন আমরা মাইক্রো সার্জারির সাহায্য নিই। আমরা ছোট্ট একটা ক্যামেরা ঢোকাই জয়েন্টের মধ্যে, যে জায়গাগুলো ক্ষয়ে গেছে আস্তে আস্তে করে চেঁচে দিই, যে যে জায়গাগুলো শক্ত হয়ে আছে সেগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে দিই। এই হচ্ছে ট্রিটমেন্টের শেষ থাকে আমাদের। এই যে সার্জিক্যাল একটা প্রসিডিওর বলছেন, অপারেশনের পর, অপারেশন মানে মানুষের ক্ষেত্রে অনেক প্রশ্ন থাকে, ভয় লাগে, যেহেতু আরো জয়েন্টস। হ্যাঁ, হ্যাঁ, তো সেক্ষেত্রে স্বাভাবিক মানে মুভমেন্টের ক্ষেত্রে কতটা সম্ভাবনা থাকছে? আদতে কি পুরোপুরি ঠিক হতে পারবেন হ্যাঁ। তিনি? এইবার অপারেশনের পরে তাকে কিন্তু একটু 6টা মাস থেকে 8টা মাস ফিজিওথেরাপি লাগে। ফিজিওথেরাপি করলে, যেটা খুলে দিলাম আমরা অপারেশন করে যে জয়েন্টটা, সেইটা যাতে আর ফিরে না লাগতে পারে, আঠার মতো আর না চিপকে যেতে পারে, সেই ব্যবস্থাটা ফিজিওথেরাপি আমাদের করে। অপারেশনের পরে কন্টিনিউ একটা ট্রিটমেন্টের একটা মধ্যে 6টা মাস ফিজিওথেরাপি করে তখন আমরা আস্তে আস্তে সারিয়ে দিই। বহু কেস তো নিশ্চয়ই প্রত্যেক মুহূর্তে হসপিটালেও আসছে, এবং আজকের সময় দাঁড়িয়ে সব থেকে বড় কথা, ফ্রোজেন শোল্ডার কিন্তু সত্যি মানুষের মুখে মুখে ফেরা একটা বিষয়। ফ্রোজেন শোল্ডার, তারা হাত নাড়তে পারছে হাত না, নাড়তে পারছে না মানেই কষ্ট ফ্রোজেন হচ্ছে শোল্ডার, মানেই কিন্তু ফ্রোজেন শোল্ডার এইদিকে যাচ্ছে। আর প্রত্যেকে চাইছে রিলিফ, ইনস্ট্যান্ট রিলিফ। তো মানুষ এদিকে ডিলে করে ফেললে আরো সমস্যা। কি করবেন? মানুষ সাধারণত কি কি সিমটমস দেখলে মনে করবেন যে না, আমরা একজন ডক্টরের কাছে যাই, মেবি সমস্যাটা আরো বাড়তে পারে? এই যে ওষুধ কিনে খাওয়ার হিস্ট্রি তো রয়েছে। না, যদি মানুষ দেখে যে ব্যথাটা চলেই যাচ্ছে, যে হাত একদমই উঠতে পারছে না, বা কেউ সাহায্য করলেও সে হাতে ব্যথা করছে, হাত তুলতে পারছে না, বা তার ডে টু ডে লাইফে অসুবিধা হচ্ছে, যেমন চুল আসানো, এইগুলো তো মানুষকে নিজের কাজ নিজে করতেই হবে, বা কাপড় পরা, এগুলো তো এখন অসুবিধা হচ্ছে, তখন মাস্ট তাকে ফিজিশিয়ানের হেল্প নিতে হবে। আচ্ছা, মানে যখন দেখছেন যে তার ডে লাইফ হ্যাম্পার হচ্ছে,
প্রত্যেকটা মুহূর্তে মানে হাতটার ইউজই করতে হাতটা পারছে না, ইউজ হচ্ছে না, তখন তাকে ফিজিশিয়ান ওই সময় কিন্তু আমার মনে হয় ডক্টর, অবশ্যই মানুষ ডক্টরের কাছে পৌঁছাবেন। কিন্তু তার আগেও একটা ফেজ থাকে যেটা আপনি বলছিলেন, অনেকক্ষণ ধরে একটা হাতে ব্যথা রয়েছে। হ্যাঁ, ওইগুলোকে নেগলেক্ট করা উচিত না। প্রথম প্রথম ঠিক আছে, 1-2 দিন একটা ব্যথা লাগলো, 7 দিনের মাথায় যখন আপনি ব্যথা বুঝতে পারছেন তখন চলে আসুন ডাক্তারের কাছে। মোটামুটি 7 দিন একটা ব্যথা স্টে করলে চেক করলে আপনি সতর্ক হওয়া চলে উচিত। আসুন। আমরা সব ক্ষেত্রে দেখেছি যে প্রত্যেকটা ডিজিজের সাথে কোনো না কোনো ভাবে কিন্তু একটা ফুড হ্যাবিট জুড়ে থাকে, প্রত্যেকটা ম্যাক্সিমাম, এবং তার সাথে একটা লাইফস্টাইল জুড়ে থাকে। একদম তাই। এই ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে কি এমন ফ্রোজেন কিছু? শোল্ডার আমরা দেখি মনে হয় যে যারা কর্পোরেট লাইফস্টাইল অনেকক্ষণ ধরে টাইপ করেই যাচ্ছে, বসেই আছে, হুম, বিশেষ করে যাদের অ্যাডিকশনে হিস্ট্রি আছে, স্মোকিং, অ্যালকোহল, আচ্ছা, এদের কিন্তু বেশি হয়। স্মোকিং এবং অ্যালকোহলের সাথে এটা রিলেট করে যাচ্ছে, মানে এটা করলে বেড়ে যায় আরো ফ্রোজেন শোল্ডারের সম্ভাবনা। তার মানে এগুলো তো একদম অ্যাভয়েড করতে হ্যাঁ, হবে। এগুলো যত পারবেন আপনারা অ্যাভয়েড করবেন। আর আর ফুডের মধ্যে সুগারের মধ্যে সুগারি মেটেরিয়াল, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস, হুম, যেগুলো সুইটেনার, হুম, হুম। আর্টিফিশিয়াল সুইটেনার, এইগুলো ফ্রোজেন শোল্ডারকে ডেকে আনে। এখন কিন্তু ভীষণ কমন একটা কথা ডক্টররা মানে প্রত্যেকেই বলছেন, যারা যে কোনো চিকিৎসকের মুখে শোনা, যে মিষ্টি এবং চিনি দুটোকে অ্যাভয়েড করুন। হ্যাঁ, একদমই তাই। মানে এটা কেন, মানে কিসের জন্য? আপনিও এখনই বললেন যে চিনিটা একেবারে না খেলেই ভালো, এটা কেন? আর মিষ্টি সুগারি জিনিস। সুগারি জিনিস করলে আপনার ইনসুলিন লেভেলে ফ্লাকচুয়েশন ঘটে, এবং হুম। যখনই ইনসুলিন লেভেল ফ্লাকচুয়েশন ঘটবে তখনই আপনার কোনো না কোনো ভাবে ডায়াবেটিসের চান্স চলে আসে। এবং আচ্ছা। ডায়াবেটিস হয়ে যাওয়া মানে তাকে প্রিকশনে থাকতে হবে। যার ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, একেবারে ধরুন হাতটা মুভও করতে পারছে না, ডক্টর সাজেস্ট করলেন ফ্রোজেন শোল্ডার, তারপরেই তার আগের থেকেও তার মনে চলতে থাকে আর কি, আমি কি আদৌ হাতটা ঠিকঠাক নাড়তে পারবো, আদৌ সেরে উঠবো, যেটা আমরা প্রত্যেকে চাই। তো সেক্ষেত্রে এই ফ্রোজেন শোল্ডার যদি একবার হয়ে গেল, সেরে ওঠার সম্ভাবনা কতটা? ফ্রোজেন শোল্ডার যদি ডায়াগনোস হয়, হুম, আবার বলছি, যদি ডায়াগনোস হয় যে ফ্রোজেন শোল্ডার, তাহলে ওটা সারবেই। আচ্ছা, ওটা 12 থেকে 18 মাসের মধ্যে কমপ্লিটলি রিকভারি করে। 12 থেকে 18 মাস 18 সময় মাসের নেবে। মধ্যে ডিপেন্ড করে রেঞ্জ অফ মোশন, আপনি কতটা হাত তুলতে পারছেন। ব্যথা হুম, থাকবে না, কিন্তু হুম, আপনি যদি ট্রিটমেন্ট না করেন, ট্রিটমেন্ট যদি ফিজিওথেরাপি এগুলো না করেন, তাহলে হাতটা আর্ধেক উঠে আটকে থাকবে। আচ্ছা, এই পুরো হাতও ওঠানো যায় হ্যাঁ, ট্রিটমেন্টের পুরো মাধ্যমে? হাতই উঠবে যদি আপনি ফিজিওথেরাপি যেরকম প্রোটোকল ডাক্তারবাবুরা বলছেন, যেরকম ভাবে আপনাকে সাজেস্ট করছেন, তাহলে আপনার পুরো একদম মাথার হাত উপরে পর্যন্ত উঠবে। বাড়ির যারা লেডি রয়েছেন, খুব স্বাভাবিকভাবে তাদের একটা বড় অধ্যায় থাকে হাতের খুব ইউজ। হ্যাঁ, ওভার ইউজটা কোনো কারণে এফেক্ট, মানে ওভার ইউজ, কারণ হতে পারে ওভার frozen ইউজেই তো shoulder-এ? মেনলি মাইক্রোটমা হতে হতে একদিনে তো হয় না জিনিসটা। আচ্ছা, মাইক্রোটমা দিনের পর দিন খুন্তি নেড়েই যাচ্ছে, একই ভারী জিনিস তুলেই যাচ্ছে, হুম, এইগুলো করতে করতেই আস্তে আস্তে হয়। তো সবসময় আমাদের বলা থাকবে যে যেটা যতক্ষণ শরীর দিচ্ছে ততক্ষণ, হুম। যতক্ষণ শরীর দিচ্ছে না ততক্ষণ, তারপরে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। কিন্তু এটা তো খুব সত্যি কথা, যারা বাড়ির মহিলা রয়েছেন, রান্না বান্নার নিত্য নৈমিত্তিক রেগুলার, এবং সঙ্গে সঙ্গে কাপড় ধোয়া কাচা এখনো ভীষণ, হয়তো ওয়াশিং মেশিনের ইউজ হয়ে গেছে, এসে গেছে, তবুও বেশ কিছু মহিলা তাদের কিন্তু রেগুলার এই লাইফের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, তারা ভীষণভাবে হাতের ইউজ করছেন। তাদের জন্য কোনো পরামর্শ এমন আছে যাতে সবকিছুর পরেও তারা অনেকটা সেফ থাকতে পারেন, হ্যাঁ, যাতে ফ্রোজেন শোল্ডারটা না আসে? অবশ্যই আছে। কিছু আপনি টানা কাজ করে যাচ্ছেন, মাঝে একটু গ্যাপ নিন, ঠিক আছে? আর তাও যদি না সম্ভব হয়, আপনি ডেলি অ্যাটলিস্ট শোল্ডারের মুভমেন্ট এক্সারসাইজগুলো করুন। হাত ঘোরানো, দেওয়াল ধরে হাতটাকে উপর নিচে করা, যেটাকে আমরা পেন্ডুলাম এক্সারসাইজ বলি, এগুলো একটু করা উচিত। এগুলো করলে অনেকটা এগুলো করলে সেফ থাকবে। হ্যাঁ, সেফ থাকবে। ওই যে ফ্রোজেন ফ্রোজেন হচ্ছে যেটা হুম, হুম। ক্যাপসুলটা, ওটা ফ্রোজেন আর হতে দেবে না। ফ্রোজেন মানে অ্যাকচুয়ালি আঠার মতো লেগে যাওয়া, ওই আঠাটা যাতে লাগতে না দেওয়া, হুম। এটাই হচ্ছে ফ্রোজেন শোল্ডারের মূলত কারণ। এইটা একটু জানবো যে এই যে আঠার মতো যে লেগে যাওয়া ব্যাপারটা বলছেন, এটা কেন হয়, এটা কেন? আপনি একে ভাবতে হবে, একটা বেলুন, বেলুন যদি চুপসে যায় কি হবে, জায়গাটা ছোট হয়ে যায়। ওই বেলুনটার মধ্যে আপনার দুটো বল আছে, একটা হচ্ছে হিউমেরাস আর একটা হচ্ছে স্ক্যাপুলার গ্লিনয়েড যেটাকে বলি। ওইটাও তো ঘোরার জায়গা পাচ্ছে না। যখনই একটা ক্লোজ স্পেসের মধ্যে একটা দুটো হাড় একে অপরের সাথে ঘষাঘষি করবে, তখন তো ব্যথা হবেই। হুম, যত হাত নাড়াবেন, অ্যাকচুয়ালি কি হতো আগেকার দিনে, আমাদের
এক্সারসাইজ হয়ে যেত কোনো না কোনো ভাবে। হুম এখন সেডেন্টারি লাইফ, যে প্রথমে রান্না করলাম, বাচ্চাকে দেখলাম, রাত্রিবেলা ল্যাপটপে বসে গেলাম হুম টাইপ করতে। আচ্ছা এক্সারসাইজ হলোই হুম না, হুম হুম নিজের জন্য সময় বের করা হলোই না। হুম এইগুলো তো, ওই ব্যায়ামটুকুনি 5 থেকে 10 মিনিট হলেও দিনে বার করতে হবে। আমরা বলছি হাত মুভমেন্টের কথা, অল ওভার বডি মুভমেন্টের কথা, যাতে হ্যাঁ, জয়েন্টস গুলো মুভ হতে থাকে। তার মধ্যে একটা জয়েন্টস হচ্ছে শোল্ডার শোল্ডার জয়েন্টস। জয়েন্ট। এবং শোল্ডার জয়েন্টসটা এতখানি ইম্পর্টেন্ট যে একটি মানুষ যদি ঠিকঠাক হাত না নাড়তে পারছেন, রেগুলার নিত্য নৈমিত্তিক যে কাজগুলো কিছুই করতে পারছেন না। ইভেন মাথাটাকে পর্যন্ত আঁচড়াবেন ঠিক আঁচড়াতে করে পারছে সেটাও আচ্ছা। পারছেন না। তো তখন মানুষের দেখা যায় যে এটা কান্না করার মতো সিচুয়েশন। আমি দেখেছি হ্যাঁ, ডক্টর এরকম বহু মানুষকে, যে রীতিমতো তিনি আশ্বস্ত রয়েছে, কান্নাও করছেন, প্রচন্ড পেইন হচ্ছে হাতে, এরকম একটা সিচুয়েশন হ্যাঁ। রয়েছে তার। তো সেক্ষেত্রে অবশ্যই মনে হয় এক্ষেত্রে ডায়াগনোসিসটা অনেক আগে প্রয়োজন, ডক্টরের কাছে যাওয়া প্রয়োজন। কিন্তু মানুষ কি করছেন, যতদিন একেবারে স্টিফ কমপ্লিট হচ্ছে, হাত মুভ করছেন। ইভেন যেটা হয়, ওরা তো পেন কিলার ছাড়া মাঝে মাঝে ওরাল স্টেরয়েড দিয়ে দেয় দুম করে। যারা ধরুন গ্রামের দিকে আছে, যারা দোকানে বলে যারা দোকানে ওষুধ বলে দিচ্ছে। দিচ্ছে, হট করে স্টেরয়েড দিয়ে দেয়, এবং তাতে হয় কি, তাতে ইনিশিয়াল পেনটা 2-3 দিনের জন্য কমে যায়, পেশেন্ট হয়তো পেন বুঝতে পারছে না, বাবা হুম খুব সুন্দর ওষুধ। তারপরে যে ওই ফাইব্রোসিস বা ওই আঠার মতো লেগে যাওয়াটা যেটা হয়, ওইটা খুব মারাত্মক। হুম। তো আপনারা প্লিজ যখন বুঝতে পারবেন যে আপনাদের হচ্ছে ব্যথা, আপনারা একটু কনসাল্ট করুন ফিজিশিয়ানকে। এই যে মানুষ বলে যে হাড় ঘষা মানে মাঝখানে জেল, এই ব্যাপারটা কি, মানে জেল শুকিয়ে যাওয়া, হ্যাঁ, এই যে বলে। যে কোনো জয়েন্টের মধ্যেই একটা ফ্লুইড থাকে, যেটাকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড। এই ফ্লুইডটাকেই মানুষ জেল বলে। হুম হুম এই ফ্লুইডটার কাজ হচ্ছে দুটো হাড়কে ঘর্ষণ থেকে, একটা হাড় এরকম ভাবে ঘর্ষণ থেকে প্রতিরোধ করা। যখনই ফ্লুইডটা কমে যাবে বা ফ্লুইডের কোনো ক্ষতি হবে, তখনই কি হবে, দুটো হাড় ঘষা খাবে এবং তাতে ব্যথা করবে। কোন বয়সে বা কোন সময় মানুষ বা কোন কিছুর থেকে মানুষ একটু সচেতন সজাগ হবেন, যাতে ফ্রোজেন শোল্ডারের মতো সমস্যা তাকে তাড়াতাড়ি করে আক্রমণ না করে? আপনারা সেডেন্টারি লাইফ থেকে বেরিয়ে একটু নিজের জন্য 10 মিনিট কি 15 মিনিট একটু এক্সারসাইজ করুন, এটাই আমার কাছে আমার বলা থাকবে। হুম নিজের জন্য 10 মিনিট টাইম না বার করলে খুব সমস্যা। অ্যাটলিস্ট দেওয়াল ধরে, যেগুলো আগেকার মানুষরা করতো, পদ্মাসন, যোগাসন, হুম হুম। এইগুলো কিন্তু করতে হবে। সত্যি তাই, আগে কিন্তু দেখা যেত মানুষ হয়তো এতখানি নলেজেবল, এতটা জানার মাধ্যমগুলো ছিল না। এখন হ্যাঁ, যেটা আমরা ইন্টারনেটে খুব সহজে অনেক কিছু এখন ডেটা পেয়ে জেনেও যাই। আমরা করছি না। হ্যাঁ, কিন্তু তবুও মানুষ কিন্তু এই মুভমেন্ট গুলো করতেন। হাঁটা, ইভেন একটু ঘুরে ঘোরা এদিক ওদিক, সকালে উঠে সূর্য এক্সারসাইজ করা। প্রণাম, এগুলোতেও কিন্তু মুভমেন্ট হ্যাঁ, আমরা হয়। যেটাকে ফ্রি হ্যান্ড বলি হ্যাঁ, সেগুলো তো করতোই, তাই না? বিভিন্ন বয়সের মানুষ এটা দেখেছি, কিন্তু এখন এটাকে এখন এগুলো দেখা কমে যায় কম, গেছে, অদ্ভুত ভাবে কমে গেছে। এবং এখন ডিজিজ বাড়ছে এই জন্য। সত্যি তাই। ফুড বেশ কিছু এমন থাকে নাকি যাতে ফুডে, এই যে যে মানে ফুডের সাথে কি আদৌ এই মিডলের যে জেল, যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড হ্যাঁ, বলছেন, ফুডের এটার সাথে কোনো থাকে, সম্পর্ক আছে? যে ফুডের সাথে থাকে যে অতিরিক্ত ধরনের খাবার অয়েলি ফুড, খেলে ভালো? জাঙ্ক ফুড, হ্যাঁ, সুইটেনার, কোল্ড ড্রিঙ্কস, এইগুলো কিন্তু ক্ষতি করে, সাইনোভিয়াল ফ্লুইড কমিয়ে দেয় even। আচ্ছা, মানে যেগুলো সাইনোভিয়াল ফ্লুইডটাকে কমিয়ে দিচ্ছে সেগুলো মানুষ খাবেন না। সেগুলো মানুষকে অ্যাভয়েড করতে হবে। আর কি ধরনের খাবার খাবেন? আমরা তো বলি গ্রিন লিফি ভেজিটেবল স্যালাড, হ্যাঁ হ্যাঁ সম্ভব হয় না হ্যাঁ হ্যাঁ। সব সময়, তো আমরা বলি যে অ্যাটলিস্ট ভাতের সাথে একটা সবজি নিতে। এই যে সাইনোভিয়াল ফ্লুইড একটা পেলাম, যে যে খাবারগুলো অ্যাভয়েড করলে দেখা যাবে যে সাইনোভিয়াল ফ্লুইড তাড়াতাড়ি যে ক্ষয়ে যাওয়া বা হুম। ফুরিয়ে যাওয়ার চান্সেসটা অনেকটা কমে যাচ্ছে। আর এমন কি কোনো ফুড আছে যে ধরনের খাবার খেলে হ্যাঁ, সাইনোভিয়াল ফ্লুইডটা ঠিকঠাক থাকবে, হেলদি থাকবে? হ্যাঁ, বিশেষ করে নাটস যেমন আখরোট, বাদাম, হ্যাঁ, এগুলোতে সাইনোভিয়াল ফ্লুইড বেশি থাকে। কিছু মাছ আছে, সামুদ্রিক মাছ, ক্র্যাব বিশেষ করে, কাঁকড়া, সালমন, ঠিক আছে, এগুলোতে বেশি থাকে। আচ্ছা, মানে এগুলো খাওয়া উচিত। এগুলো খাওয়া উচিত। হুম এবং তার সাথে খুব রিলেটেড হচ্ছে ভিটামিন ডি। সকালে উঠে একটু রোদ লাগানো উচিত, একদম সূর্য যখন উঠছে আর হুম। একদম সূর্য যখন অস্ত যাচ্ছে। এর কি কোনো, এটা খুব না ইন্টারেস্টিং একটা ব্যাপার, কারণ অনেকের মতে অনেক সময় তারা বলে থাকেন যে এই সময় থেকে এই সময়, হ্যাঁ, পার্টিকুলার কোন সময়টা মানুষ চুজ করবেন যে সময়টা রোদ্দুরটা সত্যি আপনাকে বুঝতে হবে শরীরের ভিটামিন ডি জন্য কি ভালো। করে সংশ্লেষ হয়। ভিটামিন ডি হুম সংশ্লেষ হয় আল্ট্রাভায়োলেট রেটে। আল্ট্রাভায়োলেট রে আসে হচ্ছে যখন একদম সূর্য উঠছে যখন, আর একদম সূর্য যখন নামছে।
মানে একেবারে ভোরবেলা, একেবারে ভোরবেলা আর একেবারে যখন সন্ধেবেলা। সন্ধেবেলা, যখন সূর্য সন্ধ্যের আগে আগে যখন সূর্যটা যখন ডুবে যাচ্ছে। আচ্ছা, খুব আমার মনে হয় আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের জন্য এটা খুব বেনিফিশিয়াল একটা ব্যাপার, কারণ সূর্যের আলোটা গায়ে লাগানো নিয়েও নানা মানুষের নানা মত। অনেকে মনে করেন বোধহয় সূর্যের আলো গায়ে লাগছে মানে স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে, একটা ট্যান পড়ে যাচ্ছে, এটাও প্যারালেলি না, মনে করতেন। ঘোড়া একদম মোটা রোদে বা চড়া রোদের থেকেও আপনাকে বুঝতে বলেনি, একদম সকালে কোনো ক্ষতি হবে না, একদম বিকালেও কোনো ক্ষতি হবে না। হেলদি এবং ওয়েলদি এই জিনিসটা মানুষকে বলে যে মানে ওয়েলথ হচ্ছে সব থেকে আমার সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ যদি বলি আমাদের হেলথ শরীর। ইজ ওয়েলথ। শরীরটাকে ভালো রাখতে হবে। এবং আজকে হেলথ লাইনের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় নিয়ে যেমন আলোচনা করি, হেলথ ওরিয়েন্টেড নানা রকম টপিকস থাকে। আজকের বিষয় রয়েছে ফ্রোজেন শোল্ডার নিয়ে, এই নিয়ে আমরা আলোচনা করছি। আর মানুষ জানেন যে হাত যদি প্রপার ওয়েতে মুভ করতে না পারেন তাদের কতখানি কষ্ট, হাত দিয়ে কোনো কাজ করতে পারছে না তাদের যন্ত্রণা কতখানি, তার সাথে ব্যথা তো জুড়েই রয়েছে। এই প্রসঙ্গে আসি এবার, যে এই যে ব্যথা, একটা সাংঘাতিক মানুষ ব্যথা ফিল করছেন, পেইনটা কিন্তু একবারে চলে আসে না, না। অনেক দিন ফেলে রাখছে একটা বিষয়কে মানুষ, তারপরে ধীরে ধীরে পেইনটা ফিল করছে। অনেকের এটাও দেখা যায়, মানে শুনি বাচ্চারা খেলতে গেছে, বারবার পড়ে গেছে, ইনজুরি হয়েছে, তাদেরকেও কি সমানভাবে ধ্যান দেওয়া উচিত? এটা গিয়ে ভবিষ্যতে কখনো কি ফ্রোজেন শোল্ডারের কারণ হতে পারে কখনো? বাচ্চাদের সাধারণত হয় না, কারণ বাচ্চাদের পেরিওস্টিয়াম বলে একটা জিনিস থাকে এবং ক্যাপসুল গুলো মোটা থাকে, ঠিক আছে, এবং বাচ্চাদের হিলিং পাওয়ার খুব বেশি। আপনি যদি বাচ্চার হাড়কে, আপনি জানেন কিনা জানি না, হিউমেরাস বোন থাকে, হিউমেরাস বোনকে আপনি দুটো খণ্ড করে কাতও ছেড়ে দেন, ওটা আবার সোজা হয়। সেটা কোন বয়স পর্যন্ত? সেটা মোটামুটি 18 ধরুন, বা 12 to 18 এই পর্যন্ত আপনার সেফ জোন আপনি বলতে পারেন। আচ্ছা, তারপরে তারপরে কিন্তু ইনজুরি হলে আপনার প্রথমে রোটেটর কাফ টিয়ার হবে, তারপর আস্তে আস্তে ফ্রোজেন শোল্ডার, তারপরে এইগুলো চলে আসবে। মানে আফটার 18, যারা 18 বছর হয়েছে 18 বছর তারপর বয়সে। থেকে মানুষকে হ্যাঁ, সচেতন এবার হওয়া প্রশ্ন উচিত। হচ্ছে স্পোর্টস পার্সনরা কি তাহলে আর এগোবেন না 18 পরে? অবশ্যই এগোবেন, তাদের প্রপার ট্রেনিং অনুযায়ী এগোবেন। মানে সবকিছুই আমরা একদম প্রপার ওয়ে মেনে যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের বিপদটা কমে যাচ্ছে। আমরা নিজেদেরকে সুস্থ রাখতে গেলে, হেলদি রাখতে গেলে অবশ্যই প্রত্যেকটা দিন হেল্পলাইন দেখব, কারণ এখানে প্রচুর ডক্টররা আসেন এই অনুষ্ঠানের মাধ্যমে, নানা বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন, যেগুলো আমার এবং আপনাদের প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সুস্থ থাকবো, আমাদের মোটো কিন্তু এটাই। তাই সবসময় বলি যে দেখুন, ডক্টররা তাদের মতো করে পরামর্শ দিচ্ছেন, নির্ভর করছে আমরা কতটা সেটাকে নিচ্ছি, আমরা কতটা শুনছি। অথচ আমরা প্রত্যেকে চাইছি একটা সুন্দর হেলদি শরীর থাকবে, আমরা সুস্থ থাকবো। সেক্ষেত্রেই ডক্টরদের পরামর্শটা আমরা মেনেই চলবো। এই অঙ্গীকারবদ্ধ হয়ে চলুন। আজকের মতো অনুষ্ঠান শেষ করব। আজকে হাতে একেবারে সময় নেই। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।